শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার। যুক্তিতর্ক শেষে দিন ঘোষণা করেন বিচারক। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। বাংলাদেশ আধিপত্যের বাইরে সামনে ও প্রভাবমুক্ত থাকতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত আধিপত্যের বাইরে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবে, সেই বিষয়টা দেখতে চায়। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা বিএসএফের। শূন্যরেখায় ২৮ জন। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি বর্ডারে কঠোর অবস্থানে বিজিবি। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে মাঠে কাজ করতে গিয়ে 4 দিনে 4 জনের মৃত্যু। খেতে কাজ করা তো কঠিন, কোন সময় যে স্ট্রোক করে মরে যাও আর কোনো নিশ্চয় তাই না। এরকম গরম চলতে থাকলে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। ঋণ পরিশোধের চাপ সামলাতে ব্যর্থ হলে অর্থনীতিতে সংকটের শঙ্কা সিপিডির। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে নজর দেওয়ার পরামর্শ। বিনিয়োগের পরিমাণটা কম, তার ফলে এই দুটো সুযোগই আসলে আমাদেরকে ইঙ্গিত করছে যে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন একটা উন্নয়ন ঘটছে না। রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিলেন টিএমসির ৫৮ বিধায়ক। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় ঘোষণা আগামী ৭ জুন। মৃত্যুদণ্ডের ধারা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে আসামিদের যাবজ্জীবন সাজার আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সকাল থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলে। আদালতে নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেছে উভয় পক্ষ। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে প্রকাশ্যে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে 2 জন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দেন। জুনের 1 তারিখ থেকে মামলার বিচার কাজ শুরু হয়। 4 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হলো মামলাটির। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। দর্শক, এই পর্যায়ে সরাসরি যুক্ত হতে চাই জজ কোর্টে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তিনি মামলার খোঁজ খবর রাখছেন। রাব্বি, যুক্তিতর্ক উপস্থাপনে কোন বিষয়গুলো উঠে এসেছে, সেই সাথে ব্রিফিংয়ে আইনজীবীরা কি বললেন, আর রায়ের দিন ঘোষণার সময় বিচারক কি কিছু বলেছেন কিনা? ছোয়া, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার নজিরবিহীনভাবে বিচার আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। কারণ অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন, পাশাপাশি আত্মপক্ষ সমর্থন সবই শেষ হয়ে গেছে 4 দিনের মধ্যে। এবং আজকেই যুক্তিতর্ক শেষ করে রায়ের দিনটি ঘোষণা করেছেন বিচারক। রবিবার 7 জুন এই মামলাটির রায় ঘোষণা হবে। সেখানেই জানা যাবে যে এই যে রামিসাকে নির্মমভাবে যে ধর্ষণ ও হত্যায় মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের আসলে সাজা কতটুকু হবে। যদিও এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আজকে যুক্তিতর্কে নানা ব্যাখ্যা তুলে ধরেছেন, আইনের বিভিন্ন নজির তুলে ধরেছেন, রায়ের নজির তুলে ধরেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই ধারাটি মূলত মৃত্যুদণ্ডের ধারা এবং সেই ধারাতে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। যদিও এখানে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে রাষ্ট্রপক্ষ তাদের মৃত্যুদণ্ডের ধারাটি প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছেন, এই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তিনি সর্বোচ্চ সাজার পরিবর্তে তিনি যাবজ্জীবন সাজা চেয়েছেন।
তবে যেহেতু আমাদেরকে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কতটুকু সাজা পাওয়া যায় সে বিষয়ে। তবে আমি মামলার যদি একটু বিষয় বলি যে এখানে 16 জন সাক্ষ্য দিয়েছেন, সেখানে রামিসার পরিবারের সদস্যরা ছিলেন, চিকিৎসক ছিলেন, যিনি ময়দান তদন্ত রিপোর্ট করেছেন তিনি ছিলেন, তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি আদালতে যেই ম্যাজিস্ট্রেটের কাছে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেটও সাক্ষী দিয়েছেন। অর্থাৎ আজকে যুক্তিতর্কে পুরো 16 জনের যে বিষয়ে তথ্য উপাত্ত উঠে এসেছে সাক্ষ্য গ্রহণে, সেই বিষয়গুলো তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে তুলে ধরেছেন, তার আইনি ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ রাষ্ট্র এবং আসামি পক্ষ দুই পক্ষই তাদের নিজের সপক্ষে যুক্তি তুলে ধরার আজকে সুযোগ পেয়েছেন। তবে গতকালকে আমরা দেখেছিলাম আত্মপক্ষ সমর্থনে আসামি সোহেল রানা তিনি নিজেকে নির্দোষ দাবি করেননি, তিনি বলেছিলেন যে তিনি দোষ করেছেন এবং আদালতে প্রকাশ্য তিনি ক্ষমা চেয়েছেন। তবে তার স্ত্রীর পক্ষে তিনি সাফাই গিয়েছেন, তিনি বলেছিলেন আসামি সোহেল রানা যে তার স্ত্রী তিনি দোষ করেননি, তার স্ত্রী তিনি নির্দোষ দাবি করেছিলেন এবং তার স্ত্রীও নির্দোষ দাবি করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষ বলছেন যে 16 জন যে সাক্ষ্য দিয়েছেন সেখানে প্রত্যেককেই, বিশেষ করে কয়েকজন সাক্ষী সেখানে বলেছেন যে সোহেল রানাকে পালিয়ে যেতে তারা দেখেছেন যখন রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়। পাশাপাশি রামিসার যে বাবা মা তারাও সাক্ষ্য দিচ্ছিলেন যে তারা দরজা ভেঙে তারা সেখানে প্রবেশ করেন এবং যেই পুলিশ সদস্য সেখানে এই জব্দ তালিকা প্রস্তুত করেছেন তিনি নিজ হাতে রামিসার দেহ তুলেছেন, তিনিও সাক্ষ্য দিয়েছেন যে তাকে রামিসার যে নির্মম যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণের শিকার হয়েছেন সেই বর্ণনা তিনি আজকে গতকালকে আমরা দেখেছি যে আত্মপক্ষ সমর্থনের দিন সেখানেও তারা বলেছিলেন। এছাড়া যুক্তিতর্ক যখন আজকে সকাল থেকে চলছিল সেখানে প্রথমেই আসামি যিনি সোহেল রানার স্ত্রী তিনি কিছুটা অসুস্থ হয়েছিলেন, তবে চিকিৎসকরা বলছিলেন তিনি সুস্থ রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে যুক্তিতর্কটি যেহেতু আজকে প্রায় 3 ঘন্টা ব্যাপী যুক্তিতর্ক চলেছে, যুক্তিতর্কের পরে রায়টি যেহেতু ঘোষণা করা হবে আগামী 7 জুন, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে মৃত্যুদণ্ডের যে ধারাটি রয়েছে সেই ধারা অনুযায়ী তারা সর্বোচ্চ সাজা পান কিনা। অনেক ধন্যবাদ রব্বি আপনাকে। এদিকে নাটোরে 5.5 বছর শিশুকে ধর্ষণের অভিযোগে এক ফুচকা ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটুনির পর পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল রাতে সদর উপজেলার মদনহাট গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মঙ্গলবার বিকেলে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত শরীফুল একটি ঘাসের জমিতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফুলকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এই ব্যাপারটি ভিকটিম আমাদের হেফাজতে আছে, আসামিও গ্রেপ্তার আছে। সর্বোচ্চ শাস্তির জন্য আমরা যেভাবে আইনগতভাবে আগানো যায় সেভাবে আগাবো। আংশিক কমিটি ঘোষণার প্রায় 2 বছর পর 151 সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। যুবদল 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়াও সহ সভাপতি পদ পেয়েছেন কামাল আনোয়ার আহমদ, মাহফুজুর রহমান মাহফুজ, খন্দকার এনামুল হক এনাম, শরীফুদ্দিন জুয়েল, ফেরদৌস আহমেদ মুন্না, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু। আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিলাল হোসেন তারেক, এজমুল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন ও সাজ্জাতুল মিরাজের মতো সাবেক ছাত্র দল নেতারা। উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি, কিন্তু নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর জয়ের হাইপ তোলা হয়েছিল সবখানে, কিন্তু মানুষ ভুল করেনি, বিএনপিকে বেছে নিয়েছে। আর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখনও আধিপত্যের বাইরে, সামনেও প্রভাব মুক্ত থাকতে চায় বাংলাদেশ। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক কূটনীতির মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে। নিজের স্বার্থভিত্তিক বৃহত্তর ঐক্যের দ্বার খোলা রেখেছে সরকার। আমি কথা বলবো বাংলাদেশের ইতিহাসের মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন। তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি, সবার সঙ্গে মিত্রতার সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত আধিপত্যের বাইরে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো,
সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশ। তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়া রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলা যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ২৮ জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ছেলে দেয়া ২৮ জন এখন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। বিজিবি জানায় গতরাত ৩টার দিকে নারী শিশু সহ ২৮ জনকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের কাঁটাতারের বেড়ার এপারে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো ২৮ জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেননি। বর্ডারে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় সীমান্তে বিএসএফের ১০টি পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত হব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সীমান্তে কি এখনো পুশিন চেষ্টা অব্যাহত আছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই। পরিস্থিতি একই রয়েছে, অর্থাৎ গতকাল ভোর রাত থেকে রাত ৩টার পর থেকে বিএসএফ যখন ওই ২৮ জনকে পুশিন করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে, তখন থেকেই কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে। এখানকার যে সাধারণ জনগণ আছে তারাও কিন্তু অনেকটা প্রহরীর মতো কাজ করছে, কারণ তারা কিন্তু এই পুশিনকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ রয়েছে। বিশেষ করে মানবিকভাবেই একটা বিপর্যয় ঘটেছে, কারণ এই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ থাকলেও ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তারা কিন্তু এখনও সেই অভুক্ত অবস্থায় এবং অনিরাপদ অবস্থায় নোম্যান্স ল্যান্ডের শূন্য রেখা যেটা বলা যায় সেই লাইনে কিন্তু তারা মানবেতরভাবে অবস্থান করছে। আন্তর্জাতিক নিয়ম রয়েছে, সেই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই মানুষজনকে কিন্তু আসলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। তবে বিজিবি তাদের সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে। তারা কোনোভাবে এই ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে দিবে না বলে আমাদেরকে ১৬ বিজিবির অধিনায়ক জানিয়েছেন। তারা বলা যেতে পারে যে এক প্রকার মানে ছিদ্র নিরাপত্তা স্বতন্ত্র প্রহরীর মতো কিন্তু এই পুশিনটাকে রুখে দিয়েছে, যেই কারণে এখন পর্যন্ত ওই শূন্যরেখার মধ্যেই কিন্তু সেই ২৮ জন মানুষ তারা কিন্তু মানবেতরভাবে অবস্থান করছে। এই ক্ষেত্রে এখন পর্যন্ত বিজিবি বা বিএসএফের সাথে কোনো ধরনের পতাকা বৈঠক বা আনুষ্ঠানিক কোনো কার্যক্রম হয়নি, যার কারণে পরিস্থিতিটা যে গতকাল রাত ৩টা থেকে যেরকম ছিল এখন পর্যন্ত সেরকমই আছে এবং এইটার যে উত্তরণ ঘটবে কিনা এটা এখনও অনিশ্চিতভাবে রয়েছে, যার কারণে কিন্তু মানবিক দিক থেকে বলা যায় যে এই সমস্ত মানুষজন শূন্যরেখার মধ্যে অনেকটা অমানবিকভাবেই অবস্থান করছে। ছোঁয়া। জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের ৪০টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকে কাঠফাটা রোদের তীব্রতা, কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তপ্ত বাতাস শান্ত হবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মানুষ হাসপাস করছে গরমে দেখেন বাজার করতে যাই পুরা ঘাইমে গেছে, কঠিন রোদ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। আমরা খুলনার খবর জানতে চাই সহকর্মী শেখ আল এহসানের কাছ থেকে। এহসান, তীব্র গরমে জনজীবনে প্রভাব কতটা পড়েছে? যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কি বলছেন? খুলনা বিভাগ মানে খুলনা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহে সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ অবস্থান করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তারা বাইরে বের হতে কষ্ট হচ্ছে। বিশেষ করে আজকে খুলনা শহরে কিন্তু অন্য দিনের তুলনায় লোকসংখ্যা বেশ কম। বলছে আবহাওয়া অফিস বলছে আজকে দুপুর ১২টা পর্যন্ত যেহেতু
3টার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। দুপুর 12টার দিকে যখন রেকর্ড করেছে তখন তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তো বলছে যে আজকেও ঠিক একই ধরনের তাপমাত্রা থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই তাপমাত্রাটা আরও কিছুদিন চলবে। আবহাওয়া অফিস যেটা বলছে যে কয়েকদিন হয়তো লাগবে এই তাপমাত্রাটা একটু নিচের দিকে আসতে। বঙ্গোপসাগরে হয়তো একটা লঘুচাপ তৈরি হবে। এই লঘুচাপের ফলে মেঘমালা যখন খুলনা বিভাগের উপরে আসবে তখনই এই তাপপ্রবাহটা কমবে এবং স্বাভাবিককে তাপ চলে আসবে। খুলনা শহরের যে জীবনযাত্রার কথা বলছি, এই জীবনযাত্রা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এই তাপমাত্রায়। বিশেষ করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষের যে ঘাম সেটা বেশি হচ্ছে। আমরা দেখছি যে এই শ্রমজীবী মানুষকে সাহায্য করার জন্য এখানে একটা খুলনা ফুড অ্যান্ড ব্লাড ফাউন্ডেশন এরা বেশ শরবত বিতরণ করছে, মানুষের চকলেট বিতরণ করছে শ্রমজীবী মানুষের। চিকিৎসকরা কিন্তু একটা কথা বলছেন যে এই তাপপ্রবাহ থেকে হিট স্ট্রোক এবং অন্য ধরনের সমস্যা হতে পারে। সুতরাং স্বাভাবিকভাবে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ঘরের বাইরে বের না হওয়া এবং খাবারের স্যালাইন এবং তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। সোয়া, অনেক ধন্যবাদ এহসান আপনাকে। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। কৃষি কাজ করতে গিয়ে 4 দিনে মারা গেছেন 4 জন। অতিরিক্ত গরমে পানির শূন্যতায় ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর আক্রান্ত রোগী। চিকিৎসকদের মতে এই ধরনের আবহাওয়ায় হিটস্ট্রোক, পানির শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে, অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের পকেটে নতুন টান। বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। চলতি মাসেই তা কার্যকর হবে। সীমিত আয়ের মানুষের পাশাপাশি বড় ধাক্কা আসবে উৎপাদন খাতে। বাড়বে দৈনন্দিন খরচ। বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়বেন উদ্যোক্তারা। কৃষিতেও পড়বে বিরূপ প্রভাব। বাড়বে সেচের খরচ। বাতাসে গুঞ্জনটা ভাসছিল বেশ কদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেই আশঙ্কা। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। এপ্রিল ও জুনে 2 দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম, যার ধাক্কায় পরিবহন থেকে নিত্যপণ্য সবকিছুই 1 দফা দাম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় যখন সীমিত আয়ের মানুষের কাছে আকাশচুম্বী, তখন বিদ্যুতের এই বাড়তি দাম অনেকের কাছে মরার উপর খাড়ার ঘা। আয় ব্যয়ের হিসাব নতুন করে কষতে হবে তাদের। ইনকাম বাড়ছে না, কিন্তু সব কিছু দ্রব্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আর বিদ্যুৎটা গুরুত্বপূর্ণ, যেহেতু বললাম বিদ্যুতের দাম বাড়লে সব পণ্যের যেহেতু দাম বেড়ে যায়, আসলেই কষ্টদায়ক হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। অতীতে বিল আছে আমরা 800-900 টাকা, তখন বিল আসতেছে 800 থেকে মনে হয় আসতেছে এখন 1700 টাকা, তাহলে 800 টাকায় বাড়ছে। যদি আরও বাড়া তাহলে আমাদের তো শোষণের অবস্থা যাইতে থাকবে। বিদ্যুতের দাম বৃদ্ধির বড় ধাক্কা লাগছে অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প ও কলকারখানায়। তৈরি পোশাক সহ প্রায় প্রতিটি ম্যানুফ্যাকচারিং খাতের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা দায় হয়ে পড়বে রপ্তানিকারকদের জন্য। বিদ্যুতের মূল্যটা না বাড়িয়ে হয়তো মানে এখানে তার ভর্তুকি বাড়বে, কিন্তু এখানে ভর্তুকি দিয়ে, কারণ এটা সাধারণ জনগণে, সারা বাংলাদেশের জনগণ এতে এফেক্ট হবে, শিল্প কলকারখানা এফেক্ট হবে, উৎপাদন ব্যাহত হবে। তো এই সব দিক চিন্তা করে সরকারের আমার মনে এইটাকে অন্তত না বাড়ানোই উচিত হবে। পাইকারি পর্যায়ে এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে 1 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে প্রতি ইউনিট 1.5 টাকা পর্যন্ত। অর্থনীতিবিদদের মতে মূল্য বৃদ্ধির পদ্ধতি সংস্কার করা গেলে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমতো।
বিইআরসির ক্যালকুলেশন মেথডটি যেটা স্বয়ংক্রিয় বিদ্যুৎ উৎপাদনের জন্য বলা হয়, এটিকে কম্পিটিটিভ একটি রেটে নিয়ে যাওয়া এবং এর ভিতরে যে বিভিন্ন রকমের ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে এটাকে পুরোপুরি একটি কম্পিটিটিভ একটি মূল্য কাঠামোতে নিয়ে যাওয়া, যেটি না করার কারণে প্রায় 15 থেকে 21% বাড়তি মূল্য দিতে হয় ভোক্তাকে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি পর্যালোচনার সুযোগ রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদুল আজহার আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশে 292টি দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 281 জন। নিহতের মধ্যে 34 জন নারী এবং শিশুর সংখ্যা 48। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে 292টি দুর্ঘটনার মধ্যে 141টিই মোটরসাইকেল দুর্ঘটনা, 13টি নৌপথ এবং 22টি রেলপথ দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে 95টি দুর্ঘটনায় 101 জন নিহত হয়েছেন, আর সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, যেখানে 9টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট 93,67,418টি পশু কোরবানি হয়েছে, এমনটা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিভাগে সর্বাধিক 23,51,666টি পশু কোরবানি হয়েছে। উদ্বৃত্ত ছিল 29,66,000-এর বেশি পশু। মন্ত্রী জানান, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হয়েছে। এটি প্রমাণ করে প্রাণী সম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা। মাংসের দাম না কমার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের বেশি দামে বিক্রি করতে হয়। এর মধ্যে গরু মহিষ 48,458টি, ছাগল ও 93,67,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,458টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার খবরটি অসত্য, এমন দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, তদন্তে লাগেজ মিস হ্যান্ডেলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি, কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি। প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডেলিং যেন না হয় সেজন্য বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের আশাও করেন তিনি। জানান, 19 জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে জাপানের সাথে চুক্তি হওয়ার কথা। বিমান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য 14টি নয় 47টি ফ্লিট দরকার। 2021 সালে প্রথম বোয়িং পাওয়া যাবে। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে। আগামী 1 বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আগামী 2 মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করবে সরকার। সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। জানান, সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ইউনিফর্ম ছাড়া রাখা হবে না। অবকাঠামোহীন শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শিশুদের হাত ধরেই। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধ ভিত্তিক। তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে।
সেখানে আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। আমাদের স্কুলগুলোতে কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। হামের উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে প্রাণ গেছে আরও 2 জনের। প্রাদুর্ভাব শুরুর পরে এ নিয়ে সিলেটে মৃত্যু হল 63 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 57 জন, মোট চিকিৎসাধীন 276 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 25 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 36 জন। হাসপাতালটিতে হামু উপসর্গ নিয়ে ভর্তি আছেন 93 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আমরা শহীদ শামসুদ্দিন হাসপাতালে আসছি, চিকিৎসা নিতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু সুস্থর দিকে আছে। আমার টিকা দিছি বলতে আমার স্কুল স্মরণ নাই, স্কুলও টিকা দিছে, স্কুলে কি টিকা দিছে তা আমি জানি। আমাদের হাসপাতালে বা ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমি বলবো রোগী ভর্তির হার আমরা বল কিছুটা ঊর্ধ্বমুখী। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান বা যারা বাদ পড়েছে শিশু তাদেরকেও নিকটস্থ রুটিন ইপিআই টিকাদান কেন্দ্রে তাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অল্প কয়েকদিনের ভিতরেই সেটা কমে আসবে। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, কিন্তু কমছে না চিকিৎসকের সংকট। প্রয়োজনের তুলনায় নেই আধুনিক যন্ত্রপাতিও। একদিকে অপ্রতুল জনবল, অন্যদিকে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা। এই দুয়ের চাপে ধুঁকছে শরীয়তপুরের স্বাস্থ্য খাত। এরই মধ্যে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলার স্বাস্থ্য খাতে। এখন প্রশ্ন উঠেছে, নিরাপত্তাহীনতা আর সংকটের এই বৃত্তে প্রকৃত স্বাস্থ্যসেবা কতটুকু মিলবে? 16 মে শুক্রবার রাত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুর সদর হাসপাতাল। রোগীর স্বজন ও বহিরাগতদের হামলার শিকার হন হাসপাতালের নবীন চিকিৎসক নাসির ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় রাজধানী ঢাকায়। সেই ঘটনার রেশ এখনো রয়ে গেছে পুরো জেলার স্বাস্থ্যখাতে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় চিকিৎসকরা সকলেই চাচ্ছেন নিরাপদ কর্মপরিবেশ। কেউ আবার ভাবছেন বদলির কথা। ডাক্তার কম থাকাতে রোগীর চাপটা বেশি থাকাতে হলে এইসব ঘটনাটা হয়, কিন্তু এই ঘটনাটা এটা উচিত না। এরকম হতে চাইলে এবার এই স্বাস্থ্যসেবা শূন্য হয়ে পড়বে। আমাদের এই হাসপাতালের নিরাপত্তার অভাব বরাবরই, এবং এই নিরাপত্তাহীনতায় আমরা চরমে পৌঁছায় গিয়েছে। আমরা যখন রাতে ডিউটি করি তখন রাতে নিরাপত্তা কর্মী নাই বললেই চলে। শরীয়তপুর সদর হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে 72টি, অথচ কর্মরত মাত্র 28 জন, অর্থাৎ অর্ধেকেরও কম জনবল দিয়ে প্রতিদিন সামলাতে হচ্ছে শত শত রোগী। শুধু চিকিৎসক সংকটই নয়, রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, শয্যাও সীমিত। ভোগান্তি আরও বেড়েছে 5 বছরেও নতুন হাসপাতাল ভবন চালু না হওয়ায়। ফলে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগী ও স্বজনদের ক্ষোভ কখনো রূপ নিচ্ছে বাকবিতণ্ডায়, কখনো হামলায়। এক জায়গায় টানলে কিন্তু আরেক জায়গায় গ্যাপ হয়ে যায়, এবং এই গ্যাপটার কারণেই মাঝে মাঝে সমস্যাগুলো দেখা দেয়। তবে তারপরেও আমাদের মানুষের সহনশীল হওয়া উচিত। এখানে সরকারের দায়িত্ব, সরকার এখানে সিসিউ লাগলে দিবে, আইসিইউ লাগলে দিবে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যা লাগে সরকার দিবে, সরকার কেন দিচ্ছে না? জেলার স্বাস্থ্য খাতের এমন নাজুক অবস্থার জন্য পরিকল্পনার ঘাট থেকে দুষছেন সচেতন নাগরিকরা। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করলেন সিভিল সার্জন। এই হসপিটালের যেই ডাক্তারের যে শূন্য পদগুলো রয়েছে, অতি দ্রুত এই সরকার এই শূন্য পদগুলোকে ফিল আপ করবেন, করে এই 18 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করুন। কাঙ্ক্ষিত সেবা পেতে হলে তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং খুব দ্রুত আমাদের জনবল সংকট সহ অন্য যে সংকট আছে সেগুলোর সমাধান করতে হবে। চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই, নেই নিরাপদ কর্মপরিবেশও। এমন বাস্তবতায় ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্যসেবা। চিকিৎসকদের প্রশ্ন, আর কত হামলা, কত সংকটের পর নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক? SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জরায়ু ও স্তন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিয়ে, অপুষ্টিকর খাদ্যাভ্যাস ও তাপমাত্রা বৃদ্ধির কারণে দিন দিন বাড়ছে এই মরণ ব্যাধির প্রকোপ। উদ্বিগ্ন না হয়ে সঠিক চিকিৎসা নেওয়া, পরিবেশ দূষণ কমানো ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের।
বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা, পুরুষের পাশাপাশি মাঠের সমান তালে কাজ করছেন কুড়িগ্রামের নারীরাও। কৃষির চাকা সচল রাখতে যাদের এমন অবদান, প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে সেই নারীদের মধ্যেই দিন দিন বাড়ছে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি। মহিলা মানুষের প্রতি সব মাসে যে অসুস্থ হয় ওইটাই চিকিৎসা আমরা করতে পারি না, খাই না, অভাব, পুষ্টি খাবার পাই না, ওষুধপাতির নাগাল পাই না। জরায়ুর সমস্যা, তলপেট ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, সবসময় ওই টাটায় জলে ঝাঁঝায় ঠিক থাকতে পারি না। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে 2009 থেকে 25 সাল পর্যন্ত জরায়ু পরীক্ষা হয়েছে 21,344 জনের। এর মধ্যে ক্যান্সার শনাক্ত 512 জন। ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা হয় 21,371 জনের। এর মধ্যে শনাক্ত 60 জন। সাধারণত 30 থেকে 60 বছর বয়সী নারীদের মধ্যেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে প্রতিদিন নতুন নতুন মা বা রোগী আসে। মূলত বাল্যবিবাহ, হেবিচুয়াল অ্যাবর্শন, একাধিক শারীরিক সম্পর্ক, এছাড়া নানা কারণে জরায়ু ক্যান্সার বা স্তন ক্যান্সার হতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর জেলায় গড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত। এতে বায়ুমণ্ডলে ক্ষতিকর রাসায়নিক কার্সিনোজেনের সংস্পর্শের কারণে দিন দিন বাড়ছে জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি। এছাড়া আবহাওয়া পরিবর্তনের ফলে বন্যা ও খরায় পানি দূষণ ঘটছে মারাত্মকভাবে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা সকাল ভোরবেলায় আমরা কাজে আসি, আর অনেক কষ্ট হয় কাজে। সেই গরম হয়, মাথা ব্যথা করে, সেই পানির তিয়াস লাগে খুব। কুড়িগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিগত এক দশকে কুড়িগ্রামে 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শিল্প বিপ্লবের ফলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো বাড়ার কারণে বিভিন্ন কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের বিস্তার ঘটেছে। এর বিরূপ প্রভাব পড়ছে সমগ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের উপর। চিকিৎসকরা বলছেন দারিদ্র্যপীড়িত এই অঞ্চলের নারীরা বাল্যবিয়ে, তামাকজাত পণ্য ব্যবহার, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন নয়। এই মরণব্যাধি থেকে রেহাই পেতে তাই পরিবেশ দূষণ কমানো, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং, বাল্যবিয়ে রোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। এটা তো আসলে একটা ভাইরাসের আক্রমণে হয়, যেটা HPV নামক একটা ভাইরাসের কারণে হচ্ছে। তো এই ভাইরাসটার একটা প্রবণতা আছে, যেটা হচ্ছে একটা হট হিউমিড ওয়েদারে বা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই ভাইরাসটা কিন্তু সবচেয়ে বেশি সাস্টেইন করে। কুড়িগ্রামের 9টি উপজেলায় প্রায় 23 লাখ মানুষের বসবাস, এর মধ্যে প্রায় 12 লাখই নারী। জারিন অর্নি, যমুনা নিউজ। ডেঙ্গু ইস্যুতে ইতিমধ্যে 10% বেড রাখার জন্য হাসপাতালগুলোতে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী 7 জুন থেকে অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। দুপুরে নগর ভবনে এডিস মশার লার্ভা জরিপ নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম। আরও জানান 12 মে থেকে 23 জুন পর্যন্ত মোট 12 দিন ব্যাপী জরিপ পরিচালনা হয়েছে। এই জরিপ শেষে ডেঙ্গুর হটস্পট নির্ধারণ করা হয়েছে, যেখানে 27টি ওয়ার্ড বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। ডিএসসিসি প্রশাসক জানান মশা প্রজনন কেন্দ্র হিসেবে প্লাস্টিকের ড্রাম, বালতি চিহ্নিত হয়েছে। এ সময় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন সপ্তাহে 3 দিন জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। বিভিন্ন হসপিটালগুলোর সাথে কোঅর্ডিনেশন হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় 10% বেড অন্তত ডেঙ্গুর ইসের জন্য এক্সট্রা রেখে দেওয়ার জন্য অলরেডি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে তারা এই সার্ভিসটা দিবে। 33টা হটস্পট আমরা নির্ধারণ করছি ঢাকা দক্ষিণে। এই 33টা হটস্পটে বৃষ্টি হলে পানি জমে, কাজে এই পানিগুলোকে নিষ্কাশনের জন্য যত দ্রুত চেষ্টা আমাদের আছে। ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বিরোধে জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 60 জন। সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউপি মেম্বার কফিল ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরেই সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন অন্তত 60 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। আট মাস আগে কুমিল্লার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছিল 54 বছরের মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ।
সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হলেও তারা ধরা ছোঁয়ার বাইরে। উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। এর মধ্যে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। 17 অক্টোবর 2025 কুমিল্লার রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় খাটের নিচ থেকে উদ্ধার হয় মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করলেও সময়ের সাথে তদন্তের গতিও থমকে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল, তবে কাউকেই আনা হয়নি আইনের আওতায়। উল্টো তদন্তের অগ্রগতি দেখানোর আশ্বাস দিয়ে 2 দফায় 1.5 লক্ষ টাকা নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মার এভাবে মৃত্যু কোনো সন্তান তো মানে নিতে পারে না স্যার। বিচার চাই, কঠিন বিচার। আমাদেরকে তো এতিম করে দিয়ে গেছে, যারা করছে তারাও তো কোনো না মা বাবার সন্তান। আমার মাকে হত্যা করা হইলো, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিচার পাই নাই। আমি এসআই ফিরোজকে জিজ্ঞাসা করি, আপনি আমাদের সিটি ফুটেজ এটা মেইন কপি কিভাবে হারান? সে আমার দিকে রুখে আসে, আমাকে মারার ভঙ্গিতে তেড়ে আসে। ওনাকে আমি ক্যাশ 25,000 টাকা খামে করে দেই। তারপরে আরেকবার 2 দিন পরে আরেকটা হচ্ছে বিকাশে পাঠাই 25,000-এর মতো। বিষয়টা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এই টাকাটা কেন লাগতেছে। উনি বললো যে আমাদের মামলা করতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, এইটার মানি আমরা হচ্ছে আসলে থানা থেকে পাই না, আমরা হচ্ছে আসামি পক্ষ বা যারা আছে তাদের থেকে নিতে হয়। পরিবারের বক্তব্য, অগ্রগতি না দেখে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তরের আবেদন করা হয় গেল ডিসেম্বরে। কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও তদন্ত ভার বদল হয়নি। এতে বিচার না পাওয়ার শঙ্কা বাড়ছে স্বজনদের। পিবিআইকে হস্তান্তর করার জন্য এসপি পরামর্শ আমরা এটা অ্যাপ্লিকেশন করে আসি। তার অনেক দিন পরে আমাকে সার্কেল অফিস থেকে ফোন দেওয়া, এসপি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল। পরে আমার কাছ থেকে কিছু এফআইআর কপি এগুলো চাইলো, আমি সব কিছুই দিলাম। পরে তারা এটা বললো যে, আমি বললাম যে এটা প্রসিডিউর কি, বলে যে এটা এখান থেকে সার্কেল অফিসে যাবে, সার্কেল স্যার এটা আবার এসপি অফিসে পাঠাবে। এই প্রসিডিউরে এসপি স্যার এটা মানে সিস্টেম অনুযায়ী এটা হ্যান্ডওভার হয়ে যাবে। ওই বাসায় হলো আপনার আমরা প্রায় 8 মাস যাবৎ এই মানে বাসা ভাড়া দিয়ে আসি, যে নতুন তদন্ত সংস্থা এটাকে হয়তো মানে আসবে। সবই তো আর হারাইছে না, একটা নাইলে হারাইছে, আর বাকি যে 2-3টা ফুটেজ আছে হেডি তো ক্লিয়ার, এটা দেখে বার করেন। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত নম্বরটি যাচাইয়ে ফোন করা হলে তা কেটে দেন ব্যবহারকারী। এরপর মামলার তদন্ত কর্মকর্তার সরকারি নম্বর থেকে যমুনার কাছে হোয়াটসঅ্যাপে ফোন আসে। অভিযোগের বিষয় জিজ্ঞেস করলে তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার কথা স্বীকার করেন তিনি। টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেননি। অন্যদিকে ঘুষ লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। জিজ্ঞেস করে তাদের কাছ থেকে আমি একটা টাকা চাইছি কিনা, যে আমি ভাই আমাকে টাকা দিতে হবে, হ্যাঁ দেন। তারা পরে তদন্তের স্বার্থে আমাকে বলো যে ভাই বুড়িচঙ্গে যাইতে হবে, ওইখানে ফুটেজ দেখা গেছে, সেই ফুটেজ দেখে কিছুই পাই না, বুড়িচঙ্গে দেখে কিছু পাই না। তবে তারা আমাকে গাড়ি ভাড়া দিতে, এখন আমি কি মানে এটাও কি আমার অপরাধ? তবে তারা যে এটা দিছে যে সিসিটিভি ফুটেজ হারা গেছে, এটা আসলে ভুল। পিবিআইতে তো আনুষ্ঠানিকভাবে এখনো যায় না, এটার মতো আমাদের প্রক্রিয়া আছে। ধরেন ওই যদি মামলা নিতে চায়, আমরা আমাদের একটা রিপোর্ট পাঠাই, ওই রিপোর্ট আবার হেডকোয়ার্টার থেকে অনুমোদন হয়। একদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দীর্ঘসূত্রতা, তার উপর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দেশের জন্য 2টি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে রপ্তানিতে বৈচিত্র্য আনা এবং দেশীয় মূল্য সংযোজন বাড়ানো, অন্যদিকে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা। অর্থনীতি উত্তরণকালীন চ্যালেঞ্জ বিষয় সংলাপে এমন তথ্য তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, ঋণ পরিশোধের চাপও দ্রুত বাড়ছে। ঝুঁকি সমাধানে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় অর্থনৈতিক সংকটের রূপ নিতে পারে। সিপিডি বলছে, শ্রমবাজারের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপুল সংখ্যক কারখানা বন্ধ হওয়ায় 1 লাখের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। বিনিয়োগ কমে যাওয়া এবং ঋণ প্রবাহ সীমিত হওয়ায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। মূল্যস্ফীতির কারণে বাস্তব মজুরি কমেছে। পাশাপাশি বকেয়া ও অনাদায়ী মজুরির ঘটনা বাড়ায় শ্রম অসন্তোষও বেড়েছে। কর্মক্ষেত্র নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। সিপিডি বলছে, জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের প্রভাবও পড়েছে দেশের অর্থনীতিতে। এতে স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি বেড়েছে এবং প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সিপিডি বলছে অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে প্রবাসী আয়, তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কম দেখানো হলেও প্রকৃত ঝুঁকি এখন অনেক বেশি, যা পুরো আর্থিক ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি হয়েছে। স্বাভাবিকভাবেই ঋণের সুদের হার বাড়িয়েছে সেগুলোর ইত্যাদি এবং বিভিন্ন আন্তর্জাতিক কারণেও কিন্তু এখন আমরা দেখছি যে বিনিয়োগের পরিমাণটা কম। তার ফলে এই দুটো সুযোগে আসলে আমাদেরকে ইঙ্গিত করছে যে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন একটা উন্নয়ন হচ্ছে না। অভিজ্ঞ হিসাববিদ ও ঝানু কর্পোরেট ব্যক্তিত্ব মাসুদ খানকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব পেয়েছিলেন তিনি। ইউনিলিভারের পাশাপাশি তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ম্যারিকো বাংলাদেশের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, নাফিজাল তারিককে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন খন্দকার রাশেদ মাকসুদ। 2024 সালের 18 আগস্ট তাকে 4 বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। 4 জন কমিশনারও পদত্যাগ করেছেন। তারা হলেন মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। গত 2 জন ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে 2 সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের সময় খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন বিনিয়োগকারীরা। এক বার্তায় পদত্যাগী চেয়ারম্যান জানান, ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিলে তিলে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর দ্বারপ্রান্তে মমতা ব্যানার্জি। মাত্র 2 মাসের ব্যবধানে নাটকীয় পতনের মুখে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তার দলেরই 58 বিধায়ক করেছেন বিদ্রোহ। মমতার পরিবর্তে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে। এমনকি দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিমও কলকাতার মেয়রের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে টানা 15 বছর ক্ষমতার শিখরে থাকা এই নেত্রী ক্রমেই রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছেন। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থানের শুরুটা আরও প্রায় 2 দশক আগে। প্রায় 4 যুগের রাজনৈতিক ক্যারিয়ারে এখনই সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। টানা 15 বছর রাজ্য ক্ষমতায় থাকার পর গত মাসে মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন এই তৃণমূল নেত্রী। এরপর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। সবশেষ নিজ দলের মধ্যে নজিরবিহীন এক বিদ্রোহের সাক্ষী হয়েছেন। মমতার পরিবর্তে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছে দলের 80 বিধায়কের মধ্যে 58 জন। এরই মধ্যে বিদ্রোহীরা পাল্টা নেতৃত্ব কাঠামো তৈরি করে ফেলেছে। মমতার পক্ষ ত্যাগ করাদের মধ্যে রয়েছে অনেক মুসলিম এমএলএও। আখতারুজ্জামানকে চিফ হুইপ এবং জাভেদ খান, সন্দীপন শাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দেয়া হয়েছে বিভিন্ন পদ। নিজের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর শঙ্কায় এখন মমতা। অস্থিরতা জেরে এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও এর অঙ্গ সংগঠনের সব কমিটি ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মমতার বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ফিরহাদ হাকিম। তৃণমূলের এমন পরিস্থিতির জন্য অনেকেই দুষছেন অভিষেক ব্যানার্জির প্রভাবকে। দলে স্বৈরতন্ত্র চলছে এমন অভিযোগও করছেন বিদ্রোহীরা। গণতান্ত্রিক ব্যবস্থাকে अंदर रहकर 60 आदमी मिलकर हम लोग এমন কোনো দলে থাকা উচিত নয় যেখানে স্বৈরাচার বিরাজ করে এবং গণতান্ত্রিক নীতির কোনো অস্তিত্ব নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিতে চাই, যেখানে আমরা সম্মিলিতভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করব। অভিষেক ব্যানার্জি কা কোই ভূমিকাই নেই रहेगी उनका साथ। আমাদের বিধায়ক দল ও দলীয় সংগঠনের সঙ্গে অভিষেক ব্যানার্জির বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। বাংলার জনগণেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চোরদের যেভাবে পেটানো হয় তাকেও ঠিক সেভাবেই পেটানো হয়েছিল। নির্বাচনে ভরাডুবির পর নানামুখী চাপে যে অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটি আর সামলে উঠতে পারবেন কিনা মমতা, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুদ্ধ থামাতে প্রস্তাব পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সক্ষমতা সীমিত রাখা হয়েছে। বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাশ হয়। 4 জন রিপাবলিকান সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তবে প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কেননা এটি কার্যকর হতে হলে সিনেটেও পাশ হতে হবে। সেখানেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেতে
হবে বিলটিকে। অবশ্য ট্রাম্প ভেটো দিলে পার্লামেন্টের 2 কক্ষেই তখন 2/3 সমর্থনের প্রয়োজন হবে। এর আগেও একাধিকবার প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিল ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি। বন্ধু নেতানিয়াহুকে গালিগালাজের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক পরিস্থিতিতে কিছুটা চিন্তিত আর উদ্বিগ্ন হয়েই প্রিয় মিত্রকে গালাগাল করে বসছিলেন বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পডকাস্ট প্রচার করে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে উপস্থাপিকার ভূমিকায় ছিলেন আলোচিত সাংবাদিক ও লেখক মিরান্ডা ডিভাইন। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পের গালিগালাজের খবর উঠে আসে বহু গণমাধ্যমে। পডকাস্টে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান উপস্থাপক। সে প্রশ্নের খোলামেলা উত্তরই দেন ডোনাল্ড ট্রাম্প। আমি এমনটা করেছি, তবে রাগ হয়ে নয়। লেবাননে তার লড়াইয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে আমি বললাম, বিবি, আমাদের এটা থামাতে হবে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো, আমরা একসাথে ভালো কাজ করেছি, সবসময় করেছি। আমি বিবিকে খুব পছন্দ করি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সাথে চলমান আলোচনায় সক্রিয়ভাবে জড়িত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। কথার এক পর্যায়ে তার সঙ্গে ভবিষ্যতে কোনো এক সময় সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। আমি কখনো এমনটা চিন্তা করিনি, এখন থেকে এই বিষয়ে চিন্তা করব। আমি তার সাথে দেখা করতে চাই, মুজতাবার প্রশাসনের সবার সাথে দেখা করতে চাই। সম্ভবত কোনো এক সময় দেখা হবে। দেখা যাক সবকিছু কিভাবে এগোয়। পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় বেঁচে গেলেও খুব একটা ভালো অবস্থায় নেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। তার অঙ্গহানি হয়েছে বলেও দাবি ট্রাম্পের। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।